পাখির পালকের মতোই পালকি তৈরি এক মোলায়েম কম্বলে পা হতে মাথা অবধি ঢাকা। উষ্ণতা দেহের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় উপস্থিত। রাতটা ভীষণ ছোট কেটেছে কি আজ, নাকি মাত্রাতিরিক্ত আরামদায়ক বিছানা পেয়ে ঘুমের সময়টা কম মনে হচ্ছে কে জানে। কাল রাতে পাহাড়ে এসে প্রথমে যে ভয়টা কাজ করেছিল তা হলো এখানকার নিস্তব্ধতা, যা ভোরের আলো ফুটতে ক্রমশ বদলে গিয়ে হই হুল্লা শোনা যাচ্ছে। ঘড়িতে সময় কয়টা দেখার উপায় নেই। রাতে রিশাদ নিজের পকেট থেকে ফোনটা বের করে মেহউশকে দিয়েছিল। মেহউশ ছুঁয়েও দেখেনি সেটাকে, কিন্তু এখন মনে হচ্ছে ভুল হয়েছে। এই লোকের কাছ থেকে পালানোর পথ নেই, তার চেয়ে ভালো তার বাচ্চার আয়া হয়েই না হয় জীবন কাটিয়ে দেবে। এর বিনিময়ে মা ভাই দুজনেই যদি দারুণ একটা জীবন পায়, তবে এই জীবনে কবুল শুধু রয়ে যাবে দিন শেষে প্রিয় আরেকটি মানুষের জন্য হাহাকার। থাক, কত মেয়েই তো এই হাহাকার বুকে চেপে আছে দীর্ঘকাল ধরে। আমিও না হয় তাদেরই একজন হব। ভাবনায় ঘুরে বেড়ানোটা আজকাল অভ্যাসে পরিণত হয়েছে মেহউশের। কাল রাতেও দেয়ালে টাঙানো আয়নায় নিজেকে দেখে কত কী ভেবেছিল। সেই ভাবনাকে চুটকি মেরে উড়িয়ে দিয়ে রিশাদ চমৎকারভাবে তাকে নতুন বাড়িতে স্বাগতম জানিয়েছিল। একগুচ্ছ ফুল কোথা থেকে এনে ওই রাত্রিতেই বলেছিল, ওয়েলকাম টু ইউর নিউ হোম মিসেস রিশাদ রায়হান, হোপ ইউ লাইক ইউর বিউটিফুল প্যালেস। ধারণাটা এমন ছিল বলার যেন সত্যিই কোনো আলিশান মহলে নিয়ে এসেছে সে। আর আন্তরিকতার ছাপ এত গভীর যেন মেহউশের সাথে তার সম্পর্ক জোর জবরদস্তির নয়, ঠিক যেন দীর্ঘ জীবনের প্রেম মাখা কোনো সম্পর্ক। মানুষ এত অভিনয় করে কিভাবে ভেবে পায় না মেহউশ। রাতের খাবারে দারুণ এক তরকারি ছিল শুটকি দিয়ে, যা এর আগে মেহউশ কখনো খায়নি। অবাক করা বিষয় কালই খেয়াল করলো সে রিশাদ বাঙালি খাবার কত তৃপ্তি নিয়ে খায়। কোটিপতি বাবার ছেলেও যে কখনো শুটকি আর গরম ভাতের স্বাদ চেটেপুটে নিতে পারে, তা কালই প্রথম জানা হলো তার। আড়মোড়া ভেঙে বিছানা ছাড়তে খেয়াল হলো বিছানায় নির্জন নেই। নিজের অজান্তে বুকের ভিতর ভয়ের অনুভূতি জেগে উঠেছে। বাচ্চাটা কোথায় আর রিশাদ কোথায়? খাটের কিনারায় ওড়না পেল, সেটাকে গায়ে জড়িয়ে দ্রুত পায়ে ঘর থেকে বের হলো। দরজা পেরিয়ে লম্বা প্যাসেজের মতো জায়গাটাতে আসতেই কানে আওয়াজ এলো নির্জনের। সে মুখ বাঁকিয়ে একটু একটু আওয়াজ করে খিদে পেলে নরম সুরে কান্না করে। রাতের মতোই বাচ্চাটা নির্জনতা বজায় রেখেই তার উপস্থিতি, খিদে, মায়ের কমতি সবটাই জানান দেয় সবাইকে। মেহউশ গত কয়েকদিনই অনেকটা জেনে গেছে বাচ্চাটাকে। নির্জনের আওয়াজকে অনুসরণ করে প্যাসেজের ডান দিকে এগুতেই ভীষণ রকম চমক পেল মেহউশ। রাতে দেখা মহিলাটি, যাকে সে রাতের বেলায় বৃদ্ধা ভেবেছিল, সে কোনো বৃদ্ধা মহিলা নন। পায়ে হয়তো সমস্যা থাকে লাঠিতে ভর করে চলেছেন। মহিলাটি বড়জোর 38-39 বছর বয়সী হবেন। দেখতেও সুশ্রী, শক্ত সামর্থ্য লাগছে। ধোকা, রাতের আধার কতই না ধোকা দেয়। এই আধার শুধু তাকেই ধোকা দিতে দেয়নি বিয়ের রাতে। ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে মেহউশ মহিলার উদ্দেশ্যে বলল, ওকে এভাবে তেল দিচ্ছেন কেন? ওর বাবা যে রাগী, আপনাকে বকে দেবে দেখলেই। ফ্লোরে মাদুর পেতে তাতে পাতলা কাঁথা বিছিয়ে নির্জনকে শুয়ে রেখেছেন ভদ্রমহিলা। হাতে তার তিলের তেল, যা নির্জনকে খুব যত্নে মাখিয়ে দিচ্ছেন। মেহউশের কথা শুনে মহিলা একটুখানি হেসে জবাব দিলেন, রিশা দেখে গেছে আমি তেল নিয়ে বসেছি। সে এও জানে এই তেল আমি তার ছেলেকে মাখব। সত্যি? চমকে যাওয়া গলায় বলল মেহউশ। তার বিশ্বাস হচ্ছে না এমন টিপটপ হয়ে সারাক্ষণ চলাফেরা করার লোক তার ছেলেকে তেল মালিশ করতে দিচ্ছে। সত্যি আশ্চর্যজনক ঘটনা এটা। গত 5 দিনে আজকে এত উচ্ছল এক সকাল হলো বুঝি তার। এতটা আনন্দ কিসে লাগলো? রিশাদের সন্তানকে তেল মালিশ করাটাই কি আনন্দকর ব্যাপার? মেহউশ নিজেই জানে না সে কখন কি নিয়ে আনন্দ পাচ্ছে আর কখন বুক চেপে কান্না কষ্ট অনুভব করছে। এই মেয়ে, তুমি মাত্রই ঘুম থেকে উঠেছ তাই না? জি। যাও, মুখ হাত ধুয়ে এসো। বেসিন তো দেখেছই নিশ্চয়ই ওর পাশে। মেহউশ যে দিক থেকে এসেছিল সেই দিকে ইশারা করে বললেন, জি। কথায় কথায় এমন জি জি করবে না। ফুপি বলে ডাকবে আমায়। আমি রাশেদ ভাইয়ের আপন চাচাতো বোন, বলতে গেলে বংশের একমাত্র মেয়েও ছিলাম। যাই হোক, যাও, রিশাদ আসার আগে মুখ হাত ধুয়ে এসো, একসাথে খাবো সবাই। শেষের দিকে কথাগুলো বলতে গিয়ে মহিলার গলাটা বোধহয় একটু কেঁপে উঠল। মেহউশের কেমন রহস্যময় মনে হলো মহিলাকে। এই বয়সে কেউ লাঠি ভর করে চলে না। এই মহিলার চলা দেখে জন্মগত বিকলাঙ্গও মনে হয় না। হয়তো কোনো অ্যাক্সিডেন্টে এমন পঙ্গু হয়েছে। লম্বা একটা নিঃশ্বাস ফেলে মাদুরে শুয়ে থাকা নির্জনের কাছে আলতো করে হাত বুলিয়ে চলে গেল সে। মুখ হাত ধুয়ে ঘরে এসে খাটের কার্নিশে থাকা ফোনটা দেখে তা তুলে নিল হাতে। কন্ট্যাক্টস চেক করে 2টো নাম্বার পাওয়া গেল। একটা মা, অন্যটা রিশাদ লিখে সেভ করা। তার মানে লোকটা নিজে এই 2টো নাম্বার সেভ করে দিয়েছে। সিম নাম দেখে অ্যাকাউন্ট চেক করতে আবার অবাক হলো। 500 টাকার ব্যালেন্স। এত টাকা দিয়ে কি করে মানুষ? সে তো পুরো মাসে 100 টাকাও খরচ করে না।
প্রয়োজনে 1-2 মিনিটের কথা বলতে মানুষ 100-150 টাকাতেই মাস পার করতে পারে। আবারও মনে হলো এই লোক অপচয়কারী, আর অপচয়কারী মানেই তো শয়তানের ভাই। বাহ মেয়ুষ, দারুণ বলেছিস তো। এ বেড়া নিজে দানব, আবার সম্পর্কে শয়তানের ভাই। নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে লাগলো মেয়ুষ। তারপর অভ্যস্ত হাতে ইভানের ফোন নাম্বারটা উঠিয়ে ডায়াল করলো। প্রথমবার নেটওয়ার্ক প্রবলেম এবং দ্বিতীয়বার সংযোগ বন্ধ শোনা গেল ওপাশ থেকে। বুকের ভিতর চিনচিনে ব্যথা, আর সেই ব্যথাটা চোখের মণিতে ছলছল করতে লাগলো। দু চোখের পাতা বুঝে পানিটুকুকে লুকানোর চেষ্টা চালাতেই পেছন থেকে ডাক শোনা গেল, নাস্তা দিয়েছি ফুপু, খিদে থাকলে আসা হোক। হাতের ফোন বিছানায় ফেলে পেছনে তাকিয়ে আবারও অবাক হতে হলো। এই কোন মানুষের কণ্ঠ শুনল সে? গত 5 দিনে সে এমন কণ্ঠ একটিবারও শোনেনি, এবং অমন কোমল চোখমুখও এর আগে দেখেনি। রক্ত শীতল করা চাহনি, সে ভুল দেখছে না তো? ফুরফুরে পাহাড়ি হাওয়া আর ঝলমলে কাঁচরঙা রোদ্দুরের হালকা উষ্ণতা, মন প্রাণ জুড়িয়ে যাওয়া এই আবহাওয়ায় খোলা বারান্দায় বসে সকালের নাস্তা। আর কি চাই সুখী মানুষের জীবনে? সবুজ গাছপালা ঘেরা মানুষের উপর এক টুকরো জমিতে ছোট্ট একটা বাড়ি, বাড়ির পেছন দিকে ভয়ঙ্কর খাদ, সে বাড়ির সামনেটা টুকরো টুকরো ফুলের বাগান, পাথুরে রঙা খাঁচকাটা মোজাইক ঘরের দরজা থেকে সদর দরজা অবধি, কাঠের তৈরি দেয়াল বাড়ির চারপাশে, শিকল টানা কাঠের গেট। কি চমৎকার শুভ্র রঙা বাড়ি! এই বাড়ি ঠিক যেন স্বপ্নে দেখা প্রাসাদ। নাস্তার টেবিলে 3 জন মানুষ, অথচ টু শব্দটি নেই কারো। বাড়ির ভেতর এই 3 জন ছাড়াও আরও 2 জন লোক আছে, দুজনেই পাহাড়ি, এখানকার স্থানীয়। আন্তুং আর উকাচুং, 2 ভাই বোন। উকাচুং বাংলা বোঝে না তেমন, কিন্তু কাজে পটু হওয়ায় বাঙালি দারোয়ান তাকে ঠিক করেছে। উকাচুংয়ের বয়স 20 কি 22 হবে, কিন্তু খুব কাজের ছেলে। বাজার করা থেকে সব রকম কাজে ও একা করতে পারে। এদিকে তার বড় বোন আন্তুং নিজেও এ বাড়িতে আসা যাওয়া করে, প্রয়োজনীয় অনেক কাজও করে দেয় রিশাদের ফুপুর, আর রাতে এ বাড়িতেই থাকে। বাড়িটা ছোট বলতে এতটাও ছোট নয়, সব মিলিয়ে 3টা বেডরুম আছে, আবার একটা স্টোর রুম, একটা রান্নাঘর, সাথে একটা বাথরুম। সকালে নাস্তার পর রিশাদ ফুপুকে কিছু বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে রিশাদের ফুপু এসে নির্জনকে দিয়ে গেছে মেহুষের কোলে। বারবার বলছিল বাচ্চাটা সে ভোরে ঘুম থেকে উঠেছে, ওকে একটু খাইয়ে সাথে নিয়ে এসো, খুব আরাম পাবে। এত ছোট বাচ্চাকে এখনই কেন বাজারজাত দুধ দিতে হয়? 6 মাসের আগে এসব কি জরুরি নাকি? মেহুষ বুঝতে পারছিল না তার কি জবাব দেওয়া উচিত। রিশাদকে বলেনি নির্জনের মা নীলিমা সে নয়? সে তো রিশাদের জোর করে বিয়ে করা নতুন বউ। কিন্তু না, কোনো জবাব সে দেয় না, চুপচাপ নির্জনকে কোলে নিয়ে ঘরের দরজা এঁটে দিয়েছে। ফ্লাক্সে রাখা গরম পানিতে 1 কাপ পরিমাণ দুধ বানিয়ে নির্জনকে খাইয়ে তার কাপড় বদলাতে নিতেই হাতের কাছে ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে মা লেখা দেখে রিসিভ করলো। কেমন আছো মা? তুই কেমন আছিস? আমি আগে জিজ্ঞেস করেছি। ভালো আছি আমরা, তুই কেমন আছিস? ধরে আসা গলায় প্রশ্নটা করলেন মাইমুনা। ইভান কেমন আছে? তার হাত ঠিক হয়েছে মা? কাল রাতে ইভানের বিয়ে ছিল মেহুষ। কি? বজ্রের ন্যায় আচমকা বাস পড়ার মতো শোনালো মেহুষের কণ্ঠস্বর। হতে থাকা মোবাইলটা কয়েক সেকেন্ডের ব্যবধানে নিচে পড়ে ভেঙে গেল স্ক্রিনের কাজ। কাল বেয়ে গলায় নেমে এলো উষ্ণ আদরে এক স্পর্শ। শীতের রাতে কোমল মোলায়েম হাত যতটা আরামদায়ক লাগছিল, ঠিক ততটাই যন্ত্রণাদায়ক হয়ে গলা চেপে বসেছে মেহুষের। ক্রমশ সে যন্ত্রণা মৃত্যুর দিকে টেনে নিতে লাগলো তাকে। হাত পা ছোড়াছুড়ি করতে করতে একটা সময় নিস্তেজ হয়ে এলো দেহ। শিথিল হলো গলা চেপে বসা হাত দুটো। দম ফুরিয়ে গেল মেহুষের। জমদূত 2 মুঠোয় পুড়ে নিয়ে গেল মেহুষের জান। আধারে মিলিয়ে গেল অদেখা সেই মুখ, যা জম হয়ে সামনে এসেছিল। মেবিস, এই মেবিস, চোখ খোলো। কি হয়েছে তোমার? ফুপু, ফুপু, একটু আসো এদিকে ফুপু। এক নাগারে চিৎকার করে একবার ফুপুতে একবার মেহুষকে ডাকতে লাগলো রিশাদ। রাত তখন কত হবে তার জানা নেই। মধ্যরাত কি শেষ রাত, পাহাড়ের শীতের তীব্রতা আর ঘন অন্ধকারে বোঝার উপায় নেই। দূর থেকে তখন ভেসে আসছিল হুতুমের মন ভাঙা আর্তনাদ মিশ্রিত ডাক। রিশাদের চিৎকারে ঘুম ভেঙে গেছে ছোট্ট নির্জনে, সেও ভয় পেয়েছে বোধহয়। ঠোঁট ফুলিয়ে কাঁদছে ছেলেটা। বিছানায় শুয়ে থাকা মেহুষ কাঁপছে থরথরিয়ে। তার হুঁশ নেই কিছুতেই। রিশাদের চিৎকার কিংবা নির্জনের কান্না কোনোটাই তার কানে পৌঁছাচ্ছে না। রিশাদের ফুপু লাঠিতে ভর করে কোনো মতো এসে পৌঁছলেন দরজায়। তার সাথে আন্তুংও রাতে এ বাড়িতেই থাকে রিশাদের ফুপু একা থাকেন বলে। রিশাদের ডাকে তারা দুজনেই ভয়ে এসেছেন, কিন্তু রিশাদ ঘুমন্ত মেহুষের আচমকা থরথরিয়ে কাঁপা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছিল। দরজা খোলার কথাটুকুও মাথায় আসেনি। ফুপুর ডাক আর দরজার করাঘাত শুনে দরজা খুলে দিল। ততক্ষণে গেটের দারোয়ানেরও ঘুম ভেঙে গেল, সেও এগিয়ে এলো বাড়ির ভেতর। কি হয়েছে রিশাদ? ফুপু, মেবিস হঠাৎ করে কাঁপছে, গোঙ্গাচ্ছে, আর কিছুক্ষণ আগে হাত পাও ছোড়াছুড়ি করছিল খুব। দেখো, তার চোখ মুখে শীতেও ঘেমে গেছে। আমার ভয় লাগছে মেয়েটার কিছু হয়ে যাবে না তো? শেষের কথাটা বলতে গিয়ে রিশাদের গলার সুর নরম হয়ে এলো। আচ্ছা, তুই এত অস্থির হয়ে পড়িস না। নির্জন কাছে, ওকে একটু কোলে নিয়ে হাঁট, আমি নীলিমাকে দেখছি।
কথাটা বলেই ফুপু মেহুষের সামনে গেলেন। তার পেছন পেছন আন্তঙ্গ আগালো, কিন্তু সে সন্দেহী নজরে তাকিয়ে রইল মেহুষের মুখের দিকে। নির্জনকে বুকে চেপে পাতলা একটা কম্বলকে দু পরতে ভাঁজ করে ঢেকে নিল। বাইরে প্রচণ্ড শীত, যা এই বাচ্চার পক্ষে অসহনীয় হবে। নিজের ঘর ছেড়ে করিডোরে হাঁটতে লাগলো। সে ছেলেকে জড়িয়ে মাথায় ঘুরপাক খাচ্ছে আজকে দিনের ঘটনা। মেহুষ কি ট্রমা থেকে এমন করলো? আজ যখন সে জানতে পারলো ইভান বিয়ে করেছে, তখনই বেহুশ হয়ে পড়েছিল। রিশাদ প্রয়োজনীয় কিছু কাজে বাড়ি ফিরেছিল এবং তখনই দেখেছে ফুপু মেহুষের মাথায় পানি ঢালছে। আন্তুং তেল মালিশ করছিল হাতে পায়ে। এরপর যখন তার হুঁশ হলো, তখন থেকে গুমোট মেঘের মতো চাপা মুখে বসেছিল নির্জনকে নিয়ে। দুপুর এবং বিকেল না খেয়ে থাকলেও রাতে রিশাদের সাথে বসে খাবার খেয়েছে। নির্জনকে যত্ন করে খাইয়ে রাতে ক্রিম ময়শ্চারাইজার মাখিয়েছে, ডায়াপার পরিয়েছে রাতের জন্য, এমনকি তাকে নিজের বুকে আগলে ধরে ঘুমও পাড়িয়েছে। এরপর যখন সেও ঘুমিয়ে পড়ল, তখন রিশাদ বসে থেকে কিছু কাজকর্ম করলো ল্যাপটপে। দিনে এখানে নেটওয়ার্ক খুবই দুর্বল, তাই কিছু কাজ রাতেই করতে বসেছিল। সেই কাজে কখন যে রাত থেকে মধ্যরাতে গড়ালো সময় তা টের পায়নি। এখন বিছানায় এসে শোয়ার পরে চোখ গেল নিজের বিপরীত পাশে ঘুমন্ত মেহুষের দিকে। খোলা গাল এবং গলা বাতির আলো অন্যরকম এক আকর্ষণে আকৃষ্ট করছিল তাকে। তাই সে নিজের আকর্ষণকে সক্রিয় রেখেই একটু ছুঁয়েছিল মেহুষের গাল, ধীরে ধীরে গলা। তারপর কি হলো? মেহুষের ওই রকম কেঁপে ওঠা, ছটফটানো ভয় পাইয়ে দিল রিশাদকে। সে কোনো ক্ষতি করতে চায়নি এখন মেয়েটার, শুধু একটু স্পর্শ করেই সরে যেত। মেয়েটা কি ঘুমের মধ্যে ভয় পেল তাকে? পাশের কোনো পাহাড় থেকে ভেসে আসছে বাঁশির করুণ সুর। এই সুরে কান্না ভাসছে, কারো গল্প ছড়িয়ে পড়ছে পাহাড়ের গায়ে। শীতগন্ধি শিশির ফোটায় ফোটায় এ সুরের মোহে জমে যাচ্ছে পত্র পল্লবে অভিমান করে। এ প্রথম রিশাদের বুকে রাগের পাহাড়ে ভয়ের মেঘ এসে জড়ো হলো। এ ভয় কিসের? বাবার ক্ষমতা মাথা থেকে সরে যাওয়ার, নাকি নির্দোষ কারো জীবনে শাস্তি হয়ে বর্তে যাওয়ার? ভোরের আলো ফুটতেই পাহাড়ের গায়ের অন্ধকার পাতার ফাঁকে একটু একটু করে লুকিয়ে পড়ছে। পুরো একটা নির্ঘুম রাতের পর মাত্র চোখের পাতা এক হয়েছে রিশাদের। পাশে নির্জন জেগে গিয়ে হাত পা ছুঁড়ে খেলছে। এখন শীত কেটে রোদের গায়ে লেগে আরামদায়ক অনুভূতি দিয়ে রন্ধ্রে রন্ধ্রে। ফুপুর ঘরের জানালা খোলা থাকলে দারুণ বাতাস আসে পাল্লা দিয়ে রোদের আলো। পূর্ব দিকের এ জানালাটা সাইজেও বড় হওয়ায় অধিক আলো বাতাসে গ্রীষ্মের মধ্য দুপুরে না চেতে ঝিমুনি দিয়ে ঘুমের আনাগোনা দেখা যায় যে কোনো ব্যক্তির। অথচ আজ এই মৃদুমন্দ শীতের ভোরেও বাতাসটা ঘুমের মধ্যে যথেষ্ট কোমলতা দেখাচ্ছে। রিশাদ ঘুমে ভেসে গেল এতটাই যে পাশে থাকা নির্জনের কলকল হাসিটাও শুনতে পাচ্ছে না। কাল রাতে ফুপু মেহুষকে ছেড়ে আর নিজের ঘরে আসেনি। জোর করে রিশাদকে নিজের ঘরে পাঠিয়েছিলেন নির্জনকে নিয়ে ঘুমানোর জন্য। তার ঘুম আসেনি একটু। আন্তুং নিজেও থেকেছে রিশাদের ঘরের ফ্লোরে, তবে সে সারা রাত ঘুমায়নি ভয়ে। বারবার মনে হচ্ছিল মেহুষকে পাহাড়ের জঙ্গলি ভূতে ধরেছে। সে বাংলা ভালো বলতে পারে। রিশাদের ফুপুকে ভোর হতে বলেছে, তোমার পুত বউয়ের মানে ছেলের বউ ভূতে ধরেছে। ফুপু ধমকে দিয়েছিলেন তাকে। সে জানে মেহুষ কাল দিনে কোনো এক ফোন কলে বেহুশ হয়েছে। হয়তো সেই ব্যাপারটাতেই সে রাতেও ভয় পেয়েছে। ঘুমের মধ্যে হয়তো ভয়ের কারণেই ওভাবে কেঁপেছে। এখন তো মেয়েটা একদম স্বাভাবিক। ঘুম ভাঙতেই যেচে পড়ে চা বানাতে গেল। 1 কাপ ফুপু আর 1 কাপ আন্তঙ্কে দিয়ে নিজের জন্যও নিল 1 কাপ। হাসি হাসি মুখে দুজনকে শুভ সকাল জানিয়ে পাশেই বসলো চা নিয়ে। ফুপু খেয়াল করলেন মেয়েটা আসার পর থেকে এতটা স্বাভাবিক মোটেই ছিল না। আজকের আচরণ সম্পূর্ণ ভিন্ন। তবে এই ভিন্ন আচরণটাই যেন তিনি আশা করেছিলেন। চা খেতে খেতে ফুপু জিজ্ঞেস করলেন, তোমার নামটা জানো কি? মেহুষ। এ কেমন নাম? মুসলিমদের নাম? অবাক হয়ে প্রশ্ন করলেন ফুপু। জি, মা বলেছিল এটা নাকি পাকিস্তানিদের নাম, মানে সেই দেশেই বেশি ব্যবহৃত। মেহুষের কথা শুনে রিশাদের ফুপু হাই হাই করে উঠলেন। বললেন, তোমার মা রাজাকার নাকি? মেহুষের মুখের চা পিচিক করে সব পড়ে গেল সামনে থাকা আন্তঙ্গের গায়ে। বিষম খেল সে এবং কাশতে কাশতে গলায় ব্যথা অনুভব করলো। ফুপু নিজের চায়ের কাপটা কাঠের চেয়ারের সমান্তরাল হাতলে রেখে উঠে দাঁড়ালেন মেহুষের সামনে। পিঠে মালিশ করে শান্ত করলেন। কয়েক মিনিট স্থির থেকে মেহুষ জবাব দিল, আমার মা অতটা বয়স্ক নয় যে যুদ্ধের সময় রাজাকার হবেন। আমার নাম মেহুষ, যার অর্থ সুন্দর। আমার নাম মা রেখেছিলেন কোনো এক উপন্যাসের এক বিদ্রোহী চরিত্র পড়ে। সেই চরিত্রটি পাকিস্তানি ছিল। মায়ের ভালো লেগেছিল নামটা, তাই রেখেছিল। আর নামের অর্থটা কিছুদিন আগে আমি ইন্টারনেটে সার্চ করে পেয়েছিলাম। রাজাকারদের সাথে আমাদের কোনো যোগসাজশ নেই। চায়ের পর্ব ভালো রকমের না শেষ হলেও নাস্তা বানানোর পর্বটা খুব জমল 3জন নারীর গল্পকথনে। নির্জন খেলতে খেলতে আরও 1 দফা ঘুমিয়ে গেল। ফুপু এবার মেহুষকে বললেন নির্জনের কাপড় বদলে দুধ খাইয়ে আসতে। তখনই মনে পড়ল মেহুষের আজ সে ঘরে একা ছিল কেন?
ফুপু এক চিলতে প্রসন্নতার হাসি হেসে বললেন, রাতে তো আমার বাপটাকে ভয় পাইয়ে ঘরছাড়া করেছিলে, তাই সে তার ফুপুর ঘরে ঘুমিয়েছে আর ফুপু বসিয়ে বৌমার সেবা করেছে। মেহুষের বিস্ময় হলো শুনে, তবে তা প্রকাশ করার আগে কানে এলো নির্জনের কান্না। তড়িঘড়ি সে ছুটল ফুপুর ঘরের দিকে। ঘরের দরজায় দাঁড়াতেই চোখে পড়ল রিশাদ দাঁড়িয়ে আছে নির্জনকে কোলে নিয়ে, পরনে তার পাহাড়ি খাদি কাপড়ের লুঙ্গি আর উদম গা। নির্জনকে দিন। মেহুষ কথাটা বলতেই রিশাদ বিনা বাক্যে নির্জনকে তার কোলে দিল। শিরে ভোরের বাতাস উদম গায়ে হঠাৎ হঠাৎ কাঁপুনি দিচ্ছে রিশাদের। মেহুষ খেয়াল করেছে রিশাদের হাতের পশমগুলো শিউরে দাঁড়িয়ে আছে। নির্জনের দিকে হাত এগিয়ে আবারও বলল, আপনি কাপড় পরুন। কাপড় পরবো মানে? আমি কি কাপড় ছাড়া ঘুরছি? আমি সে কথা বলিনি। রোদ এখনও পুরোপুরি উঠেনি, শীত শীত ভাবটা আছে, তাই শার্ট বা টি শার্ট কিছু একটা পরে নিন। সেটা কি সুন্দর করে বলা যায় না? কথাটা বলতে বলতে নির্জনকে দিয়ে দিল রিশাদ। বাচ্চাটা এত শান্ত কী করে হলো কে জানে। মেহুষ অবাক হয়ে এতটুকু বাচ্চা কি করে থাকছে মা ছাড়া। একটুও কাঁদে না, চুপচাপ ফিডার মুখে দিলেই কেমন চুকচুক করে শব্দ করে খায়। হাসি পায় তার এই শব্দ শুনলে, মনে হয় কোনো বিড়াল ছানা দুধের বাটিতে চাটছে। বাচ্চাটার গায়ের রং এতই ফর্সা যা দেখে হিংসা হয় মেহুষের। সেও মোটামুটি ফর্সা, কিন্তু বাচ্চাটা একেবারে বাড়াবাড়ি রকমের ফর্সা। হয়তো মা বাবার কারণেই সে এত ফর্সা। প্লাসে প্লাসে মিলে ডবল প্লাস আর কি। মেহুষ সেদিন সন্ধ্যায় দেখেছিল নীলিমাকে, পরনে ছিল কালো লেগিংস আর হলুদ কুর্তি। গলা মুখ হাত যতটুকু চোখে পড়েছে সাদা ঝলসে যাওয়ার রং মনে হয়েছিল। আরও চোখে রিশাদের নগ্ন দেহের চোখ ফেরাতে খেয়াল করলো রিশাদও অনেক ফর্সা। ব্যাস হয়ে গেল তার হিসাব, গণিতের প্লাস প্লাস। রিশাদ কয়েক মিনিট একই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে গেল নিজের ঘরে। পুপুকে ডেকে গরম পানি চাইল গোসলের জন্য। রোদের তেজ সময়ের সাথে একটু একটু করে বাড়তে থাকলো। রিশাদ সকালে নাস্তা সেরে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে ফুপুকে কিছু বলে গেল। মহিষ তাদের শোবার ঘর থেকে লক্ষ্য করলো সেটা, কিন্তু ফুপুর মুখের রং বদলে গিয়েছিল কোনো কারণে। কি হতে পারে সেই কারণ মেহুষ জানে না, আর রিশাদ অমন শার্ট প্যান্ট কোট পরে কোথায় গেল তাও জানে না। রিশাদের অফিস তো শুনেছিল ঢাকায়, তবে কি সে এখন ওভাবে তৈরি হয়ে ঢাকায় গেল? তাকে আর নির্জনকে নিল না কেন? তার ভাবনার মাঝে আন্তং এলো ঘরের সামনে। জানতে চাইল সে এখন গোসল করবে কি না, তাহলে বাথরুমে গরম পানি রেখে আসবে। সকালের সময়টা যেন তেন করে কাটলো। দুপুর এবং বিকালটা মেহুষের দারুণ কাটলো। আন্তং আজ পাহাড়ে কিছু জংলি ফুল এনেছিল তার জন্য। ভূতে ধরা লোকের নাকি ঔষধ সেই সব ফুল। সুতোয় বেঁধে মালা বানিয়ে তাকে সাজিয়েছিল খুব। মনে মনে অনেক খুশি হয়েছে মেহুষ, কিন্তু মুখে বলেছে এ ফুল তার পছন্দ হয়নি। কেন বলেছে তা জানে না। বিকেলে ফুপুর সাথে বসে হালিম রান্নার ব্যবস্থা করেছে। নির্জন দুদিন ধরে তার কোলে এলেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে খুব। মেহুষের এ জড়ানো ভালো লাগে, অন্যরকম আনন্দ হয় মনে মনে। সারা সন্ধ্যা সে নির্জনকে বিছানায় শুয়ে কত রকম কথা বলল, খেলা করলো। সন্ধ্যার পর মায়ের ফোন পেয়ে কিছু সময় কথা বলেছে, কিন্তু একটিবার ইভানের কথা জানতে চায়নি। শীতের সন্ধ্যায় কুয়াশায় ঘেরা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো মুশকিল। তবুও রিশাদ বিকেলে সুযোগ থাকার পরও সন্ধ্যায় ফিরছে। কাল রাতে মেহুষের ওই অবস্থা দেখার পর থেকে মাথা থেকে রাগের আস্তরণটা একেবারেই যেন উবে গেছে। এই রিশাদ গত 28 বছরের রিশাদের চেয়ে আলাদা। এক রাতেই ভয়ঙ্কর রকম পরিবর্তন তার মস্তিষ্কে এসে বসে গেছে। গাড়ি চালাতে চালাতে মনে পড়ছে বারবার মায়ের কথা। কতটুকু খেয়াল আছে মায়ের মুখ মনেই পড়তো না বোধ হয়, বাড়িতে ছবি না থাকলে। ফুপুটার অল্প বয়সী জীবনটা বিরঙ্গিন না হলেও অন্তত তার জীবনে কিছুটা সময় ফুপুকে পাশে পাওয়া যেত। কিন্তু এখানেও দুর্ভাগ্য। এক প্রেমের অবদানে ফুপু খালা দুজনের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। এখন সেই প্রেমের খাতিরে তার ছেলেটাও বঞ্চিত হচ্ছে। কি এমন আছে এই প্রেম ভালোবাসায়? সে কেন কখনো বুঝতে পারেনি প্রেমের স্বাদ কেমন? ভাবনারা পাহাড়ি মেঘের মতোই মাথায় ঠুকে ঠুকে এদিক ওদিক ঘুরছে। ড্রাইভিংয়ে মনোযোগ রাখা দায়। মেহুষের মা ফোন দিয়েছিল রিশাদকে। সে ইচ্ছে করে রিসিভ করেনি। ভদ্রমহিলা তাকে কল দিয়ে প্রথমেই বলেন, আমার মেয়েটাকে মুক্তি দাও। আমাদের লাগবে না তোমার টাকা পয়সা, আমরা খেতে জানি। রিশাদার কাছে কথার জবাব নেই আজ থেকে আর। কালকে পর্যন্ত সে মাইমুনার কথা কানে তোলেনি, কিন্তু আজ সকাল থেকে নিজ মনে ভাবছে সব কথা। বাড়ি ফিরে প্রথমে ভালো করে মুখ হাত ধুয়ে ঘরে গেল। কাপড় পাল্টাতেই খাটের দিকে তাকিয়ে দেখল মেহুষ ঘুমোচ্ছে, পাশে নির্জন হাত পা নাড়িয়ে খেলছে। কত রকম শব্দও করছে মুখ দিয়ে। ভালো লাগছে দৃশ্যটা দেখতে, তাই নিজের মুঠো ফোনটা তৎক্ষণাৎ তুলে নিল কিছু ছবি। সন্ধ্যাক্ষণ পার হয়েছে অনেকক্ষণ। রিশাদ নির্জনকে নিয়ে ফুপুর ঘরে বসলো। ফুপু আজ নাড়ু বানিয়েছেন নারকেলের। মেহুষও সাহায্য করেছিল কাজে। রিশাদকে নাড়ু দিয়ে ফুপু আরাম করে তার পাশেই বসলেন। তোমার বউয়ের নামটা তুমি ঠিকঠাক উচ্চারণ করতে পারো না, তাই না? মাত্রই মুখে নাড়ুটা দিয়েছিল। ফুপুর কথায় মুখের খাবার গলায় নেমেই আটকে গেল। ফুপু পানি এনে এগিয়ে দিলেন তার দিকে। ঢকঢক করে গ্লাসের সবটা পানি শেষ করে বলল, আসলে তার নামটাই কেমন যেন, উচ্চারণ ঠিকঠাক মুখে আসে না।
আমারও একই অবস্থা। মেয়েটাকে ডাকতে গেলে বৌমা বলতে হয়। আমি কি অত বুড়িয়ে গেছি নাকি? অত বড় মেয়েকে বৌমা ডাকবো, আজব লাগে। আমি ভাবছি তাকে নীলিমা বলেই ডাকবো। কি সুন্দর নাম! কি চেঁচাচ্ছ কেন রিশাদ? তুমি ওকে নীলিমা ডাকবে কেন? ও তো মেহুইশ বলেই মনে পড়ল ফুপু কখনো নীলিমার ছবি দেখেননি। এই বাড়িতে এসেছেন রিশাদের বিয়েরও বহু আগে, আর সবার থেকে লুকিয়ে থাকার জন্যই তিনি রিশাদের একমাত্র ফুপু হয়েও বিয়েতে উপস্থিত ছিলেন না। নীলিমা পালিয়ে গেছে ফুপু, ও আমার দ্বিতীয় স্ত্রী মেবিশ। রিশাদের বলা কথাটা কানে বাজল খুব তার ফুপুর। এইসব কবে হলো সে জানেই না। ফোনে শুধু বিয়ের খবর শুনেছিল, এরপর বাচ্চার। তারপর মাস 4 হলো যোগাযোগ বলতে শুধু টাকা পাঠানোর কাজটাই করতো রিশাদ। কথাও বলেনি ঠিকঠাক এ কমাসে। তবে কি এ কদিনই এত কিছুই হয়ে গেল? বাবা, তুমি দ্বিতীয় বিয়ে কবে করলে? নাকি নীলিমাকে রেখে এই মেয়েকে নিয়ে পালিয়ে এসেছো, তাই আমাকে সেদিন বললে ভাইকে যেন না জানাই, তার মানে সত্যি? মুখের রং পাল্টে গেল রিশাদের। ফুপুর তা দেখে রিশাদ আবারও বলল, তেমন কিছুই না ফুপু। নীলিমা চলে গেছে তার পুরনো প্রেমিকের সাথে, আর নির্জনকেও এখন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর মেহুষকে আমি জোর করে বিয়ে করেছি নির্জনের রিশাদের কথা শেষ হবার আগে তার ফুপু সপাটে এক চর মারলেন তার গালে। আচমকা থাপ্পড়ে হতবম্ব রিশাদ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। ততক্ষণে ফুপু তার সামনে থেকে সরে গেলেন। হাতের নাড়ু হাতেই রইল তার। 1 পা 2 পা করে ঘর ছেড়ে বেরিয়ে গেল রিশাদও। বাইরে কুয়াশা, বাগানের মাটি শিশিরের ভিজে সোদা এক গন্ধ তৈরি করেছে। এ গন্ধ অন্যরকম, অনেকটা ভ্যাপসা গরমে হালকা বৃষ্টিতে মাটির ভেতরের ফাঁপা গন্ধ। মন্দ লাগছে না রিশাদের, তবে শীতটা গায়ে সুইয়ের মতো বিচ্ছে। কিন্তু এখন আর ঘরে যেতে ইচ্ছে করছে না গরম কাপড়ের জন্য। ফুপু নিশ্চয়ই এখন তার ঘরে গিয়েছে। সে অন্যায় করেছে মেবিশকে জোর করে বিয়ে করে। কিন্তু তার কি উপায় ছিল সেদিন? ছেলেটার সেদিনের অসুস্থতা, কান্না এবং মেবিশের কোলে যেতেই তার চুপ হয়ে যাওয়া। উগ্র চিত্তে রিশাদের সেদিন ছেলেটার ভালো শুধু মেবিশকে ঘিরেই মনে হয়েছিল। একটা বড় তখন নিজের করা কাজগুলিকে অন্যায় মনে হয়নি। বাবা হিসেবে সবই ঠিক মনে হয়েছিল, কিন্তু এখন একটু একটু করে নিজের ভুলগুলো উপলব্ধি করছে সে। ভুলগুলো যেন এখন নিজ থেকেই তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সব। যা হয়েছে সব অন্যায়, যা করেছে সব ভুল। কিন্তু সে কি এখন মেহুষকে মুক্তি দিলে সেই ভুল শুধরানো সম্ভব? না, মেবিশকে ছাড়তে পারবো না আমি। নিজের মন থেকেই যেন এমন এক জেদমাখা মন্তব্য শুনতে পেল রিশাদ। দিনরাত পরিবর্তন রিশাদের চরিত্রে, সেই সাথে মেহুষেরও। একজন দিনভর বাড়িতে পা রাখে না, অন্যজন নির্জনকে নিয়ে ব্যস্ত থাকে। রিশাদ নিজের কাজে এতটাই মগ্ন হয়ে পড়েছে তার আর পেছনের ভাবনা মাথায় আসেনি। ডিভোর্স এখনো হয়নি তার নীলিমার সাথে, এ কথাও বেমালুম ভুলে বসে আছে সে। টাকা খরচ করে মেহুষের সাথে রেজিস্ট্রি হয়ে গেলেও সেটা নিয়ে নীলিমা যে কোনো সময় কেস করতে পারে। আর ঠিক এই ব্যাপারটাকে সে কাজেও লাগিয়েছে। নীলিমা তার বাবার সহযোগিতা না পেয়ে উকিল বন্ধুর সাহায্যে রিশাদকে মেসেজ পাঠিয়েছে নির্জনকে চেয়ে। রিশাদের নিজেরও বাবার সাথে সম্পর্ক ঠিক নেই, তাই নিরুপায় হয়ে নীলিমাকে সামনাসামনি কথা বলার জন্য বলেছে। কক্সবাজারে নিজের হোটেলেই সে দেখা করার কথা জানিয়েছে। উঁচু উঁচু পাহাড়ের ফাঁকে একটা দুটো ঘর, তার সাথে হাজারো প্রজাতির ছোট বড় গাছে ঘেরা জঙ্গল। পাহাড়ি ঢালু আঁকাবাঁকা পথ, সে পথে চলার মতো যানবাহন খুব কম। এলাকার পাহাড়ি লোকজন পায়ে হেঁটে চলাচল করে বেশি। এদিকটাতে আবার পর্যটকদের আনাগোনাও নেই তেমন, তাই হয়তো রিশাদ এই এলাকাটাই পছন্দ করেছিল নিজের একটা বাড়ির জন্য। এখন সেই পছন্দটাই তার কাজে এলো খুব। বাবার সাথে সংঘর্ষ, বড্ড ভারী কাজ, তবুও সে এখন পর্যন্ত স্বস্তিতেই আছে। একটু চতুরতার কারণে আজ সে সর্বশান্ত হতে হয়নি। বাবা যখন পুরো দেশের ব্যবসাটাকে তার কাঁধে দিল, তখনই সে একটু একটু করে নিজের শখের জায়গাগুলোকে পূরণ করার চেষ্টা করলো। কিছু চেষ্টা সফল হলো তো কিছু অপূর্ণের খাতায় রয়ে গেল। সেই অপূর্ণ শখের একটা ছিল ইনশিরায়ের সাথে ঘর বাঁধার ইচ্ছে। বাবার সম্মানে লেগেছিল মধ্যবিত্ত পরিবারের মেয়েকে খানবাড়ির বউ করে আনতে। এখন নিশ্চয়ই সম্মান বেড়েছে খানবাড়ির বউ অন্য ছেলের সাথে পালিয়েছে বলে, আবার লেগেছে সম্মানে ছেলে এক নার্স বিয়ে করেছে বলে। ভাগ্যিস কক্সবাজারে হোটেলটা নিজের নামেই করা হয়েছিল, আর চট্টগ্রামের বাড়িটা, নয়তো আজ রিশাদকে হয়তো পথের ফকির হয়ে ছেলে বউ নিয়ে ঘুরতে হতো। সূর্যটা ঠিক মাথার উপর যখন টকবগে হয়ে মস্তিষ্ক গলিয়ে দেবার পায়তারা করছিল, ঠিক তখনই ফুপুর আসা একটা মেসেজ মাথার উপর শীতল এক টুকরো মেঘ ছড়িয়ে দিল। মেহুষ নাকি তার খোঁজ করছিল। দুপুর হয়েছে, খেতে আসবে কখন তাই জিজ্ঞেস করছিল ফুপুকে। ভালো লাগলো জেনে কেউ তার খাওয়ার খোঁজ নিচ্ছে। চারদিকে যখন হাহাকার আর শূন্যতার পাহাড়, তখন মেহুষের এইটুকু খোঁজ তার কাছে সুখের বর্ষণ মনে হলো। যে মানুষটা জীবনে সে ঘোর শত্রু, সে মানুষটাই তার খবর রাখছে। হোটেলের কাজ ঘেরা অফিস রুমটা থেকে এক টুকরো নীলাকাশ দৃষ্টিগোচর হয়। সেই আকাশটা দিকে তাকিয়ে একটা লাইন আওড়ায় রিশাদ। তুমি আকাশের বুকে বিশালতার উপমা। বহুদিন পর গলায় সুর টেনেছিল সে, কিন্তু হতভাগার সময় অসময়ে পরিণত হয় সর্বদা। নীলাকাশের বুকে কালো মেঘের মতো বেজে উঠে ফোনটা।
স্ক্রিনে ভাসছে নীলিমা নামটা। বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো বিড়াল ছানার মতো গোল গোল হয়ে আসে। আপাতত এই ফোন কল অ্যাভয়েড লিস্টেই থাক, যেমনটা আছে বাবার। হিপোক্রেসি করা লোকগুলো তাকেও শিখিয়েছে হিপোক্রেসি করা, ধোকা দেওয়া আর নিজ প্রয়োজনে অন্যকে ব্যবহার করা। ছোট ছোট আঙ্গুল বড় আঙ্গুল চেপে ধরে বিশ্বজয়ের হাসি দেয়। আবার একটুখানি ওড়নার কোনা বহু কষ্টে মুকুব দিয়ে নিতে পেরে সে কি আনন্দ। মহেশ এই প্রথম দেখছে এই আনন্দ এতটা কাছ থেকে। ভালোবাসার অংশ বুঝি এমনও হয়। ভুবন ভোলানো হাসি কচি দুই ঠোঁটের মাঝে। দুপুরের খাবার বেড়ে ফুপু সে কখন থেকে ডেকে চলছে মহেশকে। তার কানে যেন ফুপুর স্বর একটুও পৌঁছায়নি। সে তো ছোট্ট নির্জনের সাথে খেলায় ব্যস্ত। একটু আগে সে ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, ফুপু নির্জনের বাবা কি আজকেও খেতে আসেনি? ফুপু মহেশের দিকে কিছু সময় তন্ময়ী হয়ে তাকিয়েছিলেন। মেয়েটাকে প্রথম দিন থেকেই তার ভালো লেগেছিল। চোখ নাক মুখ ভালোই মেয়েটার, আবার গায়ের রংটাও দারুণ। যদিও রিশাদের পাশে মেয়েটাকে খুবই ছোট লাগে, আবার দেখতেও তত মানানসই নয়। দেখতে সুন্দর সবসময় কি মানানসই হয়? নিজেই ভাবে সে। তাকে তো বেশ মানাতো ওই লোকটার পাশে। তাতে কি সবটা সুন্দর হলো? না হোক, নিজের জীবন নিয়ে এখন আর আক্ষেপ নেই, তবে রিশাদকে সে বড্ড ভালোবাসে। ভাবে মৃত্যুর পর সে আর জীবন নিশেই তো ছেলেটাকে আগলে নিতে চেয়েছিল, কিন্তু হলো কই? ছেলেটা বড় হলো আয়ার কাছে। ফুপু আর খালা দুজনেই দুদিকের বাসিন্দা হয়ে পর হয়ে গেল তার কাছ থেকে। এই মেয়েটা থাক তার দীর্ঘ জীবনের একমাত্র সঙ্গী হয়ে। স্মিত হাসিয়ে ফুপু মহেশকে আবারও ডাকলেন, এবার মহেশের ঘরে ঢুকে। ফুপুর ডাকে নির্জনের সাথে খেলা থামিয়ে খাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ল মহেশ আর নির্জনকে নিয়ে ফুপু আন্তুঙের কাছে দিলেন। বাইরে রোদ অনেক, তাই বারংবার করে বলে দিলেন করিডোরের বাইরে যেন না যায়। খাবার টেবিলে নিঃশব্দে খেতে লাগলো মহেশ। তা দেখে ফুপু বললেন, আমরা কি একটু কথা বলতে পারি? জি, সায় দিল মহেশ। তোমাদের বিয়ে কবে হয়েছে? মহেশ মুখে খাবার গিলে কয়েক সেকেন্ড চুপ থেকে জবাব দিল, আজ 7ম দিন চলছে। বিয়েটাতে তোমার কোনো মত ছিল না, তাই না? ছোট করে জবাব দিল মহেশ। সেই সাথে তার বদনখানি মলিন হয়ে গেল। রিশাদ ভালো করেনি এটা। মহেশ শুনল কথাটা, কিন্তু কিছু বলল না। তার দৃষ্টি খাবারের প্লেটে, আঙুল নড়ছে ভাতে। তুমি চাইলে আমি তোমাকে তোমার বাড়ি পাঠিয়ে দিতে পারি। মহেশ চোখ মেলে তাকালো ফুপুর দিকে। অবাক সে চাহনি দেখে ফুপু হাসলেন ঠোঁট টেনে। সবদিন হাসির ফোয়ারা যা রহস্যময় মনে হচ্ছে মহেশের। সে বুঝতে পারল না ফুপু এমন কথা কেন বলছেন। মিথ্যে বলছি না, সত্যি আমি তোমাকে চলে যেতে সাহায্য করব। ছেলেটা তোমাকে জোর করে বিয়ে করেছে, তা নিজেই বলেছে আমায়। তার সে বলাতে পাপ বোধ ছিল, অনুতপ্ত, কিন্তু সে তার সে পাপ মোচন করার ইচ্ছা দেখায়নি। আমি তার মা না হলেও মায়েরই মতন। সুযোগ থাকতে কেন তাকে পাপী হয়ে থাকতে দেব? রিশাদের 2 বিয়ে হয়ে গেছে এই বয়সী, তবুও চাইলে আরও 1 বিয়ে করাতে পারবো। এমন মেয়ে পাবো যে সব জেনে শুনে নিজ ইচ্ছায় তাকে বিয়ে করবে। তবে এমন সুযোগ থাকতে কেন তোমায় অযথা বন্দি জীবনে বেঁধে রাখবো? রিশাদের ফুপু যা বলছে মহেশ জানে এই সবই সম্ভব। রিশাদ টাকার কুমির, তাই জাগতিক সুখ কেনা তার জন্য কষ্টকর হবে না। কিন্তু রিশাদের সকল জুলুমের পরও একটা ব্যাপার মহেশের জীবনে ভালো হয়েছে। রিশাদ তার মা ভাইয়ের দায়িত্ব পালন করছে খুব ভালো করে। রিশাদের কাছ থেকে পালিয়ে গেলে হয়তো মহেশ বন্দি জীবন থেকে রেহাই পাবে, কিন্তু ইভানকে কি ফিরে পাবে? হাসপাতালের চাকরিটা কি আর পাওয়া যাবে? মা আর ভাইয়ের জীবনের পার্মানেন্ট একটা ব্যবস্থা কি করতে পারবে? এতদিন যা সহজ ছিল, আজ মুক্তির কথা শুনেও কেন তা কঠিন লাগছে। জীবন মানেই তো সংগ্রাম। বাবার মৃত্যুর পর থেকে সে এই কথাটাকে মেনে নিয়েছিল। তবে আজ কেন সেই সংগ্রাম করতে ভয় লাগছে? ইভান অন্য কারো হয়ে গেছে বলে নয় তো? তাহলে কি তার সকল শক্তির মূল ইভান ছিল? খাওয়া আর গলা দিয়ে নামবে বলে মনে হয় না। এই পাহাড়ি বাড়ির খোলা বারান্দার ডাইনিংয়ে বসে তৃপ্তি সহকারে খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আজ তিক্ত স্বাদ লাগছে খাবারে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মহেশ। তা দেখে ফুপু বললেন, সে কি, খাওয়া ছেড়ে উঠছো কেন মেয়ে? আমি সুযোগ করে উঠতে পারছিলাম না বলে এই সময় কথাগুলো বললাম। প্লিজ কষ্ট নিও না মনে। রিশাদের কাছ থেকে কষ্ট পেয়ে তুমি এই জীবনে আটকে থাকো, এতে হয়তো তোমার ভাঙা মনের অভিশাপ পড়বে আমার ছেলেটার উপর। ফুপুর বলা প্রতিটা কথায় মহেশ ভীষণ আকুতির সুর শুনতে পেল। কত বড় সৌভাগ্যবান রিশাদ ভেবে অবাক হয় মহেশ। ওই ছেলেটার মা নেই, বউ পালিয়ে গেছে, তাতে সে যতটা দুঃখী ঠিক ততটাই সুখী এমন মায়ের মতো ফুপু পেয়ে। ওই জেবু আন্টির মতো সৎ মা পেয়ে সে সৌভাগ্যবান। আবার রাইমার মতো বোনও আছে, আর আছে কারি কারি টাকা। মহেশের জীবনে তো মা ভাই আর ইভান ছাড়া কিছুই ছিল না। এখন আবার ইভানও নেই। মা ভাই থাকলেও তাদের প্রয়োজন মেটানোর ক্ষমতা তার নেই। সব ভাবনা যেন টাকাতেই আটকে যায়। পাহাড়ের শীতের এই সময়ে রাত নামে কুয়াশার পা খায় ভর করে গোধূলি বেলা থেকে। দিনটা যেমন গরমে কাটে, রাতটা ঠিক তেমন শীতে। সন্ধ্যের আগে মহেশ নির্জনকে গরম কাপড় পরিয়ে ঘরের ভিতর নিয়ে বসে আছে। ফুপু আর দুপুরের পর মহেশের সাথে কোনো কথা বলেনি। আন্তুনকে দিয়ে 1 মগ কফি আর 2টো চিকেন রোল বানিয়ে ঘরে পাঠালেন। কফির মগ হাতে তুলে নিতে নিতে মহেশ জিজ্ঞেস করলো, ফুপু কোথায়?
শুইয়ে। ও, তোমার জামাইয়ের জন্যই এই পিঠা বানাইছে। রোলের দিকে দেখিয়ে বলল, আচ্ছা, ফুপুর কাজ শেষ হয়ে গেলে বলবেন এ ঘরে যেন আসে। আন্তং চলে যাওয়ার একটু পরে ফুপু এলেন ঘরে, হাতে তারও একটা কফির মগ, শাড়ির আঁচল কোমরে গোজা। বিছানায় থাকা নির্জনের গাল টেনে বললেন, কি ভাইয়া, তুমিও খাবে কফি? নাকি বাবার মতো বলবে আমি স্যুপ খাবো দিদুন? খিলখিলে হাসতে লাগলেন ফুপু। নিঃসঙ্গ জীবনে তার হাসির মুহূর্তগুলো খুবই সীমিত। মহেশ এই বাড়িতে আসার পর এই প্রথম এই মহিলাটাকে হাসতে দেখল। অনেক কৌতূহল জন্মেছে মনের মধ্যে মহিলাটাকে জানার, কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। নিজের জীবনের অসন্তোষের সময়গুলোই তো কাটিয়ে উঠতে পারছে না, কি করে অন্য আরেকজনের জীবন নিয়ে কৌতূহল দূর করবে? ফুপু পাশে বসে বেশ খানিকটা সময় নির্জনের সাথে কথা বললেন, খেললেন, আবার ফাঁকে ফাঁকে রিশাদের ছোটবেলার স্মৃতি আওড়ালেন। কিন্তু একটিবারও বললেন না রিশাদের কাছাকাছি কেন থাকা হলো না। একটা সময় হঠাৎ নিজের পড়াশোনার কথা তুলতেই কথা বলা থামিয়ে দিলেন, তারপরেই কাজ মনে পড়েছে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। কাছাকাছি থাকলে হয়তো এমন করেই আশেপাশের মানুষকে জানার আগ্রহ জাগে, যেমনটা দুদিন ধরে রিশাদকেও জানার আগ্রহ হচ্ছে খুব। লোকটা কি কোনোভাবে মানসিক রোগী? রিশাদ বাড়ি ফিরল রাত করে, 9টা কি 10টাও জানা নেই। মহেশ তখন রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েছে। শীতের প্রকোপ একটু বেশি মনে হয় কম্বলের নিচে ঢুকে পড়েছে জলদি। নির্জন আজ খুব কেঁদেছে সন্ধ্যার পর, তাই ফুপু তেল মালিশ করে ভালো করে কম্বলে মুড়িয়ে দিয়েছে। তারপরে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। মহেশেরও খাওয়া শেষ বলে সেও ঘুমিয়েছে। ফুপু জেগে আছে রিশাদের জন্য, খাবার গরম করবে, তাকে খাওয়াবে, এই ভেবে ফুপু বসে রইল। রিশাদও বাড়ি ফিরে প্রথমে ঘরে ঢুকে ঘুমন্ত নির্জনের কপালে চুমু খেয়ে এক পলক মহেশকে দেখল। মুখটুকু ছাড়া সারা গায়ে কম্বল, এমনকি মাথাটাও আরেকটা কম্বল দিয়ে ঢেকে রেখেছে। 1 সপ্তাহের সম্পর্কে আজ প্রথমবার মায়া হলো মেয়েটার জন্য। কত বড় পাপ করে বসে আছে সে। অচেনা একটা মেয়েকে জোর করে বিয়ে করেছে, মেরেছে এবং জোর করে দৈহিক সম্পর্কও করেছে। দিন শেষে সকল ক্লান্তি ক্লেশ একদম অসুস্থতায় পরিণত হয়ে যাচ্ছে। এই পাপবোধ এখন দূর করারও উপায় পাচ্ছে না সে। কাপড় পাল্টে চুপচাপ ফুপুর ঘরে গেল। ফুপু তাকে দেখতেই খাবার গরম করলেন, কিন্তু কোনো কথা বললেন না। রাতে ঘুমোতে গিয়ে বুঝতে পারল চোখে ঘুম আসছে না, তবুও চোখ বুজে পড়ে রইল বিছানায়। তার বাঁ পাশে নির্জন আর মহেশ আরেক কম্বলে। মাঝরাতে কম্বলের নাড়াচাড়া টের পেয়ে আধবোজা চোখে মহেশ আর নির্জনকে দেখল। মহেশ কম্বল ছেড়ে বেরিয়েছে এবং হাতে তার ফোনটা। রিশাদ তাকিয়ে রইল সেদিকে। মহেশ কোনো দিকে খেয়াল না করে ঘরের বারান্দার দরজাটা অতি সাবধানে খুলে বারান্দায় গেল। এত শীতেও তার গায়ে গরম কিছু না চাপিয়ে সে বারান্দায় গেল কেন? ফোন হাতে বারান্দায় কি করবে? রিশাদের মনে অনেক রকম প্রশ্ন জাগলো। সে উঠল না বিছানা থেকে। যাক, মেয়েটা করুক যা খুশি। মিনিট 5 পর কানে এলো ফুপিয়ে ফুপিয়ে কান্না করার আওয়াজ। মহেশ কাছে শুনেও না শোনার ভান করে চোখ বুজে রইল রিশাদ। এই নিশীথের অন্ধকারে হয়তো প্রিয় মানুষটার জন্য বাদল ধারা মহেশের চোখে। রিশাদ নিজে যে বাদলের সৃষ্টিকারী, সে কি করে থামাতে যাবে এই বর্ষণ? কাদুক সে। রিশাদও তো কত কি হারিয়েছে, তাই বলে কি সে কেঁদে বুক ভাসায়? পূবের আকাশ রক্তিম বর্ণে রঞ্জিত সূর্যের দখল তখনও তেমন ছিল না। নির্জন কম্বলের তলায় গড়াগড়ি করে পায়ের নিচে চলে গেছে মহেশের। নির্জনের নাড়াচাড়া পায়ের কাছে টের পেয়েই দরফুরিয়ে শোয়া থেকে উঠে বসে সে। নিজের কম্বলখানা সরিয়ে দেখতে পায় নির্জন উল্টো হয়ে হাত পা ছুঁড়ছে, অথচ একটুও কাছে না। আশ্চর্যজনক লাগলেও সত্যি নির্জন আওয়াজ করল না। মায়া হলো মহেশের তার প্রতি। বাচ্চাটা কি এখনই বুঝে গেছে মহেশ তার সৎমা, আর তাই তো হয়তো দুষ্টুমি করবে না বলে ঠিক করেছে। কে জানে, সৎমা হয়তো মারবে দুষ্টুমি করলে। মহেশ হাসছে একা একা এসব ভেবে। হঠাৎ খেয়াল হলো নির্জনের বিপরীতে কম্বল ভাঁজ করে রাখা। তার মানে রিশাদ তার কম্বলটা নিজেই গুছিয়ে রেখে গেছে। কম্বলের পাশে মহেশের ফোন আর তার নিচে এক টুকরো সাদা কাগজ। ফোন উঠিয়ে কাগজটা হাতে নিতে চোখে পড়ল গোটা গোটা অক্ষরে লেখা, বিকেলের মধ্যে একটা পার্সেল আসবে, নাম সাইন করে রেখে দিও এবং আনপ্যাক করে সাইজ চেক করে নিও। যেগুলো আনফিট হবে সেগুলো আলাদা করে রাখবে। সাইজ শব্দটা পড়ে মহেশের প্রথমে অন্য কথাটাই মনে আসলো। সে বিরক্ত হলো বিশ্রী রকমের, মনে মনে গালিও দিল। অসভ্য ইতর লোক, আর কিছু পেলি না অর্ডার করতে? শালা খবিস কোথাকার। সকালের ফুটফুটে মেজাজটা এক মুহূর্তে খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত কিনা আন্ডারগার্মেন্টস প্রোডাক্ট আসবে তার জন্য পার্সেল হয়ে। অম্বর ছোঁয়া ঢেউ আসতে পড়ছে সৈকতে। অষ্টাদশী কন্যার নগ্ন পা ভিজিয়ে নোনা জল ফিরে ফিরে যাচ্ছে দূরে। ট্যুরিস্টদের আনাগোনায় পূর্ণ কক্সবাজারের প্রতিটি তীর। রিশাদের সময় থমকে আছে বালুতে দৌড়ে বেড়ানো লাল কাকড়ার পায়ে। সময়ও আজ তাকে চিমটি কেটে সাবধান করছে নির্জনকে সামলে রাখতে। সূত্ররা তার প্রতিটা পদচারণার তীক্ষ্ণ নজরে লক্ষ্য রাখছে। ডিভোর্সটাকে লিগেল করতে আরও নাকি মাসখানেক লাগবে, এমনটাই বলেছে উকিল। বাচ্চাটাকে নিয়ে লড়াই করাটা বড্ড মুশকিল। মহেশী তাকে নিজের করবে বলে মনে হয় না।
পরনে সাদা শার্টের উপরে দুটো বোতাম খোলা। সামুদ্রিক বাতাসের তেজে শার্টের ইন কখন একপাশ থেকে খুলে গেছে খেয়াল নেই। রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে চোখে মুখে লুটোপুটি খাচ্ছে। বা হাতের কবজিতে গাঢ় নীল রঙের টাইটা পেঁচিয়ে রাখা। দুশ্চিন্তাগুলো আচমকে ঝড়ো বাতাসের মতো রিশাদকে এলোমেলো করে দিচ্ছে। এই ভর দুপুরে ক্লান্ত শঙ্খচিলের মতো কিছুটা কষ্টও তাকে ক্লান্ত করে পথহারা পথিকের মতো উদ্ভ্রান্ত করছে। পিছুটান, মারাত্মক পিছুটানে আটকে পড়েছে সে। অকুল পাথারে কোনো কেনারা চোখে পড়ছে না। এতটুকু জীবনে মেহুইশ আর তার পরিবারের অনাকাঙ্ক্ষিত দায়িত্ব নিজেই নিজের কাঁধে টেনে এনেছে। মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করেছে, এদিকে নিজের সন্তানের ভবিষ্যৎও এখন শঙ্কাজনক বই কি। বাবা কেন এত স্ট্যাটাস ফলো করছেন যেখানে তার সন্তানের সুখ নেই? স্যার, রিশাদের হোটেলের ম্যানেজার আল ইমরান বিচে এসে রিশাদকে ডাকলো। রিশাদ অন্যমনস্ক থাকায় প্রথম ডাকটা শুনল না। ম্যানেজার আবারও ডাকলেন, স্যার, মিসেস নীলিমা এসেছেন। আপনার কাছে ম্যাম এসেছেন। ম্যানেজার ইতস্তত করে বললেন কথাটা। তিনি জানেন নীলিমার পালিয়ে যাওয়ার ঘটনা, তাই হয়তো হেজিটেশন বোধ করছিলেন কিছুটা। আপনি যান, আমি আসছি বলে রিশাদ শার্টের ইন পুরোটা খুলে ফেলল। হাত দিয়ে চুলগুলোকে ঠিক করার বৃথা চেষ্টা করলো। হাতের টাইটা খুলে গলায় পড়তে পড়তে হোটেলের দিকে রওনা দিল সে। হাতের ঘড়িটাতে সময় দেখলো 12টা বাজে। নীলিমার কি এই সময় আসার কথা ছিল? মনে করতে পারল না সে ঠিক সময়টা। শুধু মনে হলো এখন তাকে স্ট্রিক্ট থাকতে হবে যতটা সম্ভব। যে কোনো কিছুর বিনিময়ে নির্জন শুধু তার কাছে থাকবে। পকেট থেকে ফোনটা বের করে নিজের ঠিক করা উকিলকে কিছু কাগজ তৈরি করতে বলে হোটেলের দিকে অগ্রসর হলো। মধ্য দুপুরে তপ্ত বালুতে রিশাদের পায়ের তালু ঝলসে যাওয়ার জোগাড়, তবুও অনুভব কিছুই হচ্ছে না। জুতো জোড়া সে সমুদ্রের পানিতে ভাসিয়ে এসেছে। আজ হুমায়ুন আহমেদের হিমুর মতো নগ্ন পায়ে একটু পথ চলেই দেখুক না, কেমন লাগবে। অনুভূতি শূন্য মনটাতে বালুর উত্তপ্ততা পায়ের চামড়া ভেদ করতে পারেনি, বুঝবে কি করে সে কেমন লাগে। পাহাড়ের গা বেয়ে সরু একটা পথ নেমে গেছে সমতল এক রাস্তায়। মেষ একটু আগে নির্জনকে ফুপুর কোলে দিয়ে আন্তকে সঙ্গী করে পাহাড় থেকে নিচে যাচ্ছে। রঙিন প্রজাপতির মতো পাখনা মেলে ঘুরে বেড়ানোর দারুণ এক সুযোগ সে পেয়েছে আজ। একঘেয়ে জীবনের বাইরে এমন সবুজ এক ভুবন সে আগে কখনো দেখেনি। ফুপু নিজেই বলেছেন, মেয়ে, তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো। মেষ অবাক হয়ে তাকাতেই তিনি আবার বললেন, এই পাহাড় থেকে একটু নিচে ছোট্ট একটা বাজার আছে চাকমাদের। ঘুরে আসতে পারো, আন্তংকে সাথে নিয়ে যাও। গাড়ি তো রিশাদ নিয়ে গেছে, তুমি রাস্তার পাশে অপেক্ষা করলে গাড়ি পেয়ে যাবে যাওয়ার। আন্তংও বলে উঠল, 2 মিনিটের রাস্তা, গাড়ির কী কাম। কিছুক্ষণ দুমন দুদশা করে শেষ পর্যন্ত বেরিয়ে পড়ল। মেহুর সঙ্গী হলো আন্তং আর এক প্রতিবেশী মেয়ে। ঠিক হলো হেঁটেই যাবে তারা। সোজা ঢালু পথটা রেখে আন্তং নিয়ে গেল পাহাড়ের গা বেয়ে উঁচু নিচু পথে, যে পথে গাছ আর ঘাস মিলে সবুজ ঝাপ লাগে পুরো পৃথিবীটাকেই। নামাটা কষ্ট না করেও অনেক কষ্টে নামতে হলো তাদের। বাজার পর্যন্ত আসতেই ঘেমে নিয়ে একাকার মেহুস। সে পাহাড়ের গায়ে একটা ভাঙা পাথরের উপর বসে পড়ল। আন্তং বলল, আর একটু সামনে বাজার, আমরা এসেই পড়েছি। এদিকে দুপুর গড়িয়ে যাচ্ছে। মেহুসের ভয় রিশাদের চিরকুটটা নিয়ে। সত্যি কি ওসবের পার্সেল আসবে বাড়িতে? রিসিভ করতে হবে সেগুলো, আবার কোনো রকম ভুল হলে লোকটা থাপ্পড় মারবে না তো? ভয়ে একটা হাত আপনা আপনি গালে চলে গেল তার। আন্তং ডাকলো, জলদি করো, বাজারে যেতে দেরি হচ্ছে। ফেরার পথে গাড়ি না পেলে এই পথেই কিন্তু ফিরতে হবে। মেহেশ উঠে দাঁড়ালো, আবার চলতে শুরু করলো পাহাড়ের চিকন রাস্তা ধরে। কয়েক মিনিট বাদেই চোখে পড়ল পথের কিনারে ঘেঁষে কয়েকটা বাঁশের তৈরি মাচা। তাতেই রয়েছে কিছু বাঁশ বেতের তৈরি জিনিস, একপাশে তাতে বোনা পাহাড়ি খাদির কাপড়, কিছু অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র, আর কিছু চুড়ি, আলতা, ফিতা, কাজল, বিভিন্ন প্রসাধনী। হতাশ হলো মেহুইশ এই সামান্য কিছু জিনিস দেখে। এর চেয়ে ভালো আর বেশি কিছু তো তার বাড়িতেই ছিল। আবার মনে পড়লো বাড়িতে আছে, এখানে তো নেই। এখানে এক মুঠো চুড়ি, একটা কাজলও নেই। আর করবেটাই বা কি সে এসব দিয়ে? যার জন্য সে সাজতে ভালোবাসত সে মানুষটাই তো তার আর নেই। সে নিজেও কি আছে? আর তার একগুচ্ছ রেশমি চুড়ি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সে পছন্দ হলো তার। হাতের মুঠে থাকা ছোট্ট একটা পার্স, যেটা রিশাদের ফুপু আসার সময় দিয়েছিল, সেটা খুললো। ফুপু পার্সের সাথে 500 টাকার একটা নোটও দিয়েছেন কেনাকাটার জন্য। সেটা দিয়ে 2 মুঠো চুড়ি কিনলো, একটা কাজল আর একটা ঝুনঝুনি, যা ছোট্ট বাচ্চাদের খেলনা। চুড়ি কেনার পরেই পাশের মাচায় হলুদ আর গোলাপি মিশ্রিত রঙের ঝুনঝুনিটাতে চোখ যায় মেহুসের। মনে পড়ে যায় নির্জনের কোমল মুখটি। ওই শান্ত বাচ্চাটির জন্য মায়া হয় এখন তার। খুশি মনে ঝুনঝুনিটা কিনে আর কিছুই কিনবে না বলে আন্তংকে ডাকলো ফেরার জন্য। আন্তংও বেতের তৈরি কিছু ঝুড়ি কিনলো, প্রতিবেশী মেয়েটিও কিনলো। রাস্তার কিনারায় দাঁড়িয়ে রইল তারা অনেকক্ষণ। কোনো গাড়ি না পেয়ে মেহুস বলল, চলো সোজা পথে হেঁটে যাই, গাড়ি পেয়ে গেলে উঠে যাব। এভাবে দাঁড়িয়ে থাকলে এখানে সন্ধে নামবে।
সম্মতি জানিয়ে বাকি দুজনও হাঁটতে লাগলো। চলতি পথে থেমে থেমে একটা দুটো গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে। মেহুর শহরে থাকা মেয়ে, পাবলিক ট্রান্সপোর্টে চড়া তার পুরনো অভ্যাস। গাড়ি থামানোটাও কঠিন ব্যাপার নয়, কিন্তু এখানে হয়তো ঢালু পথে যখন তখন গাড়ি থামানোটা সম্ভব হয় না। কি জানি, মেহুষ অত শত বোঝে না। সে বারবার হাতবাড়ি গাড়ি দেখলেই থামানোর জন্য ইশারা করছে। চলতি পথে সামনে থেকে আসা হঠাৎ একটা মাইক্রোবাস আচমকা এলোমেলোভাবে এসে মেহুষদের ধাক্কা মেরে বসল। কোনো কিছু বুঝে ওঠার আগে মেহুষ আর প্রতিবেশী মেয়েটা পায়ে আঘাত পেল, কিন্তু তারা ভাগ্যের সুআচরণে হয়তো অল্প আঘাতে বেঁচে গেলেও মাইক্রোবাসটি পড়ল খাদে। ব্যথার চেয়ে ভয়টাই এত বেশি পেল মেহুষ, যার ফলে সে জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল তখন সে চট্টগ্রাম শহরে একটি বেসরকারি ক্লিনিকের ছোট্ট কেবিনে শুয়েছিল। পাশে সাদা শার্ট গায়ে রিশাদ বসে আছে। সকালে কি ড্রেস পরেছিল রিশাদ তা জানত না মেহুষ। এখন এই শুভ্র রঙে দেখে মনে হচ্ছে ঐশ্বরিক কোনো সৌন্দর্য নিয়ে চিন্তিত মুখখানি বিমর্ষ করে বসে আছে সে। আর মেহুষ তার বিমর্ষতার প্রধান কারণ। আদৌ কি তাই? সকল রাগ জেদ কোথায় গেল এই দানবের? হাওয়ায় ভেসে একটু একটু করে এগিয়ে যাচ্ছে দেহটা, এমনই অনুভূতি। রিশাদের বাজু চেপে তারই বুকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহুষ। শার্টের খোলা বোতামটাতে চোখ থেমে আছে। বোতামখানা লেগে থাকলে কি এমন সমস্যা হতো? এত ফর্সা বুকটা এভাবে উন্মুক্ত রেখে কোনো নারীকে এত কাছে থেকে আকর্ষিত করাটা অন্যায়। মনে মনে প্রমোদ গুনছে মেহুষ। যার কোলে চড়ে সে গন্তব্যে ফিরছে তার ওই নগ্ন বুকে কুদৃষ্টি। ভাবতেই তো ভয় লাগা উচিত। যা ভয়ঙ্কর এই লোকের হাতের এক একটা থাপ্পড়, চোয়ালের দাঁত, মারি সবই তো নাড়িয়ে দিয়েছিল এই লোকটা। ভাবতে ভাবতে কখন যে ঘরে পৌঁছে গেছে তারও খেয়াল নেই। রিশাদ তাকে বিছানা আদর সোয়া করে বসিয়ে দিল। আন্তং প্রতিবেশী মেয়েটাকে পৌঁছে দিতে মেয়েটার সাথে গেল। রাস্তায় যখন তারা দুর্ঘটনায় পড়ে তখন রাস্তা ফাঁকা ছিল। দ্বিতীয় গাড়িটা নিচ থেকে শুধু রিশাদেরই আসছিল তা দেখে আন্তংও হাতে ইশারা করলো গাড়ি থামাতে, যেমনটা মেহুষ করেছিল কিছুক্ষণ আগে। রিশাদ দূর থেকে খেয়াল করেছে রাস্তায় দুজন বসে আছে। যতটুকু বোঝা গেল তারা ব্যথা পেয়েছে। সামনে এসে গাড়ি থামাতেই চোখে পড়ল খয়েরি আর সাদা মিশেলে সালোয়ার কামিজ পরা মেহুষকে। জ্ঞান নেই, পড়ে আছে নিথর দেহটা। পাশে আছে পাহাড়ি অন্য মেয়েটি, সেও পায়ে ব্যথা পেয়েছে মেহুষের চেয়েও বেশি, অথচ মেয়েটির চেতনা আছে। রিশাদ মেহুষকে টেনে কোলে তুলে নিতেই আন্তংকেও ইশারা করলো মেয়েটিকে ধরে গাড়িতে বসাতে। আন্তংও তাই করলো, গাড়ির পেছনের সিটে মেয়েটিকে নিয়ে বসলো। রিশাদ গাড়ি ঘুরিয়ে চেনা হাসপাতালের দিকে এগোলো। সারা পথ সে কোনো রাগ করেনি। আন্তংও রিশাদের গম্ভীর মুখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস পায়নি। হাসপাতালে এনে ঘন্টা 2 পার করে তবে জ্ঞান ফিরল মেহুষের। অন্যদিকে প্রতিবেশী মেয়েটির ট্রিটমেন্ট শেষে তারা আরও আগেই বাড়ি চলে গেছে। মেহুষের জ্ঞান ফেরার পরও রিশাদ কথা বলেনি। সে চুপচাপ মেহুষকে কোলে তুলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে বসালো। ড্রাইভ করলো, বাড়ি ফিরল, আবারও কোলে তুলে ঘরে নিয়ে এলো। এত সময় মেহুষ কত কী ভেবে বসলো। রিশাদ হাসপাতালের বিল না দিয়ে এলো কেন? কেউ তাকে আটকালোও না। আবার তাকে কোনো প্রশ্ন করলো না কেন? ধুর মেহুষ, তুই কি চাস এই দানব এখন তোকে পা ভাঙার দায় দুটো থাপ্পড় লাগাক? নিজেকে বকতে লাগলো মেহুষ এসব বলে। পায়ে কি হাড় ভেঙে গেছে? ফুপুর কথা শুনে দরজার দিকে তাকালো মেহুষ। রিশাদ ফুপুর কোল থেকে নির্জনকে নিয়ে 2 হাতে বুকে জড়িয়ে ধরেছে। বুকের ভেতর তোলপাড়, যা ভেতরটা দুমড়ে মুচড়ে মুখটাকেই মলিন করে দিয়েছে। এখন আর রিশাদকে দানব কিংবা ভয়ঙ্কর বলে মনে হচ্ছে না তার। দিনভর রাগ আর ক্ষমতার মুখোশ পরে থাকা লোকটাকে এই মুহূর্তে খুব সাধারণ দুঃখী পিতা বলে মনে হচ্ছে। ফুপুর কথার জবাবে রিশাদ বলল, সামান্য ফ্র্যাকচার ঠিক হয়ে যাবে 2-1 দিন রেস্টে থাকলেই। অ্যাক্সিডেন্ট আসলে অন্য মেয়েটির হয়েছে। তা দেখি ইনি জ্ঞান হারিয়ে বেকায়দা পড়ে মুচকেছে। রিশাদের কথা শুনে কপাল কুঁচকে এলো মেহুষের। লোকটা কি ব্যঙ্গ করে কথা বলো? আশ্চর্য! যত যাই হোক, চোখের সামনে এত বড় দুর্ঘটনা সে তো হাসপাতালে থেকেও কখনো দেখেনি। আবার মনে পড়লো হাসপাতালে রোগী আসে, অ্যাক্সিডেন্ট তো আর হাসপাতালে হয় না। ফুপু এসে পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন কিছুক্ষণ, আবার গরম পানির সেঁকও দিলেন। কিন্তু রিশাদ আর একবার ঘরে আসেন। রাতের খাবার ফুপু ঘরে দিয়ে নির্জনের দরকারি জিনিসপত্র এসে নিয়ে গেলেন। রাতে নাকি রিশাদ নির্জনকে নিয়ে ফুপুর ঘরে ঘুমাবে আর ফুপু মেহুষের সাথে। আন্তং আজ আর আসবে না, সে তার বাড়িতেই থাকবে। সকাল সকাল খানবাড়িতে আজকাল কেউ জাগে না। আগে রিশাদ উঠত ভোরে, তারপর দৌড়াতো, ব্যায়াম করত। এখন সে নেই। জেবন্নেসা নামাজ পড়েন আজকাল নিয়মিত, কিন্তু ফজর নামাজের পর আর ঘর থেকে বের হন না। একেবারে নাস্তার জন্যই 9টায় বের হন। ততক্ষণে রিহান স্কুলে আর রাইমার ক্লাস থাকলে কলেজে যায়। বাড়ির চেহারা আগের চেয়ে অনেকটাই বদলে গেছে। কাজের লোকগুলো নিজেদের খেয়াল খুশি মতো রান্না করে খায়। জেবন্নেসা এখন আর কাউকে করা কথা শোনান না। আজ সকালে রাইমা রিশাদকে কল দিয়ে কথা বলেছিল। জেবন্নেসা শুনতে পেয়ে দৌড়ে এলেন মেয়ের সামনে। রিশুর সাথে কথা বলছিস? খালার বলা কথা ফোনের ওপাশে রিশাদের কানে গেল। হঠাৎ একরাশ প্রশান্তি, মন জুড়ে আনন্দিত পাখির মতো পাখা মেলল। বহুদিন পর সে খালার মুখে সে আদরে নাম শুনল নাকি বহু বছর পর।
আমাকে ফোন দে, কাল সাপের বাচ্চা। আমার সাথে লুকোচুরি শুরু করেছিস 14 গোষ্ঠী মিলে, তাই না? প্রত্যেকটাকে দেখে নেব আমি। জীবনেসা রাইমাকে বকতে বকতে তার হাত থেকে ফোনটা এক প্রকার কেড়েই নিল। রিশাদ, তুই কোথায় আছিস বাবা? নির্জন কেমন আছে? তোর ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো ওয়ে থাকলে বল, আমি এক্ষুনি টাকা পাঠাবো তোকে। আমি সব জানি। ওই কালসাপ আবার তোর সাথে কিছু করেছে। সত্যি করে বল বাবা, তুই ঠিক আছিস তো? জীবননেসা একদমে বলতে লাগলেন। রিশাদ চুপচাপ শুনে গেল সব। বহুদিন পর মনে হলো ইনি তার সৎ মা নয়, খুব কাছের কেউ। মায়ের বোন খালা যে মা সমান, তা যেন খালার এই দুশ্চিন্তা করা থেকেই আজ মনে হচ্ছে। সকল চিন্তা এবার এক নিমিষেই যেন হালকা হয়ে গেল। আমার টাকা লাগবে না। রাইমা বলল, আপনি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন। এই বয়সে ব্যাপারটা আপনাদের জন্য ভালো হলেও রাইমা আর রিহানের জন্য ক্ষতিকর। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সামাজিকভাবেও বাড়ির বাইরে অস্বস্তিতে পড়বে। কথা শেষ করে রিশাদ কল কেটে দিল। জীবনেসা হতাশ হলেন। রিশাদ তাকে নির্জনের কথা কিছুই জানায়নি, মন খারাপ হয়ে গেল ভাবতেই। রাইমা পাশ থেকে বলল, তোমার পেটের সন্তান কি আমরা নাকি দাদা ভাই? কেউ না বলেই জীবনেসা ধীর পায়ে নিজের ঘরে চলে গেলেন। রাইমা দাঁড়িয়ে থেকে চেয়ে রইল মায়ের যাওয়ার পথে। অদ্ভুত লাগে মাকে খুব তার। মাটা তাদের দু ভাই বোনকে সবসময় কালসাপের বাচ্চা বলে, বাবাকেও কালসাপ বলে, কিন্তু দাদাভাইকে তিনি কখনোই এমন বলেন না। অবশ্য সামনাসামনি কথা হলে বরাবরই বাঁকা কথা শোনাতেন। আর ফুপিকেও মা নাগিনী বলে লুকিয়ে লুকিয়ে বকেন। এমন কেন তাদের মা সবসময় উল্টো আচরণ করেন? কই, তার আশেপাশের আর কারো মা তো এমন করেন না। সে বোঝে বাবা মায়ের সম্পর্কের মাঝে কোনো ঝামেলা আছে, কিন্তু সেটা কি? আজকাল ডিভোর্সের জন্য উঠে পড়ে লেগেছে তারা, আর এজন্যই রাইমা দাদাভাইকে ফোন করেছিল। কিন্তু তার কথা শুনে দাদাভাই কী রিয়েক্ট করলো তা সে জানতেই পারল না। আজকে রিশাদ অফিসে যাওয়ার আগে মিহিশ ঘুম থেকে উঠেছিল। রিশাদ বের হওয়ার আগে হাতে একটা বড়সড় বক্স রেখে গেছে। অন্যদিকে মুখ রেখেই বলেছে, পা নিয়ে হাঁটতে পারলে বিছানা ছেড়ে এগুলো সব ট্রাই করে দেখে নিও। আনফিটেডগুলো আলাদা করে রেখেও ফেরত পাঠানো হবে। মহেশ বক্সে কী আছে তা নিয়ে ভাবার আগে তার ভাবনা এলো, রিশাদের কি কিছু হয়েছে? গতকাল থেকে তার আচরণে এত শীতলতা কেন? এটি কি ঝড়ের পূর্বাভাস নাকি সত্যিই কোনো পরিবর্তন? ভাবনা শেষ হওয়ার আগে তার ফোন বাজলো। মা কল দিয়েছে। রিসিভ করতেই কানে এলো মিহাদের উচ্ছ্বসিত কণ্ঠ। সে আজ নতুন স্কুলে যাবে। তার ভর্তি কনফার্ম হয়েছে। সে ওখানকার খুব বড় এক স্কুলে ভর্তি হয়েছে। নতুন ব্যাগ, জুতা, ইউনিফর্মও নাকি রেডি। মিহাদ ফোন মায়ের হাতে দিতেই এবার কানে এলো মায়েরও আনন্দিত কণ্ঠ। রিশাদ সব ব্যবস্থা করে দিয়েছে তাদের জন্য, কোনো কিছুরই কমতি নেই। মেহুষের সকল রাগ, রিশাদের প্রতি হওয়া ঘৃণা সব উধাও হয়ে গেল এক মুহূর্তের জন্য। এখন যা মনে রয়ে গেছে তা শুধু ইভানকে হারানোর যন্ত্রণা। এই যন্ত্রণার জন্য হলেও রিশাদকে কখনোই সে পুরোপুরি ক্ষমা করতে পারবে না। বক্সটার দিকে তাকিয়ে একটু ইচ্ছে হলো না খুলে দেখার। পায়ের ব্যথায় একটু অনুভব না হয় ঘর ছেড়ে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলে দেখতে পেল ফুপু নির্জনকে রোদে নিয়ে বসে আছেন। মেহুষকে দেখে হাসি মুখে জানতে চাইলেন পায়ের অবস্থা। তারপরই বললেন রিশাদ যে কাপড় অর্ডার করেছে তা যেন চেক করে। লজ্জায় লাল হয়ে গেল মেহুষের মুখ। ছি, কি নির্লজ্জ লোকটা! ফুপুকেও বলেছে কি সব অর্ডার করেছে। বদলোক, অসভ্যের শেষ এই লোক। বিরক্তি আর লজ্জা নিয়েই খাওয়া শুরু করলো সে। একটা রুটি খেতেই মনে হলো আজকে রিশাদ তার দিকে তাকায়নি একবারও। কেন মনে হলো তা জানে না, শুধু মনে হলো লোকটা তাকে একরকম ইগনোর করে গেল।